স্যার আসছে। আচ্ছা ক্লোজ ফর্ম স্যার। হ্যাঁ এইটা কি স্যার আমরা এই সাম দিয়ে লিখতে পারবো স্যার? ওই যে সামের একটা সাইন আছে না স্যার? ওটা তো ক্লোজড ফর্ম না। না, তাহলে এক্সাক্ট ফর্মুলাটাই শুধু দিতে হবে। হ্যাঁ, ধরো তুমি যদি 1 মানে + 2 ফর্মুলার + 3 + 4 এরকম করতে করতে +n পর্যন্ত এটাকে যদি তুমি লেখো সামেশন অফ i = 1 থেকে n ai, এই জিনিস যদি তুমি লেখো, এটা আর ওটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। তুমি জাস্ট আলাদা একটা ভাষায় লিখলা জিনিসটা, ম্যাথমেটিক্যাল আচ্ছা স্যার, ল্যাঙ্গুয়েজে। এটা কিন্তু জি ক্লোজড স্যার বুঝছি ফর্ম স্যার। না। ওকে, জি স্যার। ঠিক আছে। অ্যাসাইনমেন্টের মনে হয় টাইম আছে আরো কয়েকদিন, তোমরা ট্রাই করো, এরপরে আমরা ডেডলাইন শেষ হলে আমরা পরে দেখে স্যার নেই। 2 নম্বরে যে প্রবলেমটা কি স্যার দেওয়া হয়েছিল, এখানে n এবং r এর আর কি ভ্যালু, মানে সরি স্যার আমি বুঝাতে পারতেছি না। কি দেওয়া ছিল আমি ভুলে গেছি, দাঁড়াও আমি দেখতেছি। স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা স্যার একটু এক্সটেন্ড করলে ভালো হয়। স্যার n কয়দিন কাইন্ড এক্সটেন্ড করা লাগবে? ছিল আর হচ্ছে যে কে অবজেক্ট ছিল স্যার। স্যার কে এক অবজেক্ট সপ্তাহের চুজ মতো। করতে হবে n ডিফারেন্ট। বলো। ওকে, স্যার এক তার কথা সপ্তাহের শুনছি, মতো এক এক্সটেন্ড সপ্তাহের করলে মতো ডেট ভালো হয় স্যার। এক্সটেন্ড করতে বলছে। ওকে, আমি এক্সটেন্ড করে দিতেছি, সমস্যা নেই। ডেডলাইন এক্সটেন্ড করতে আমার কোনো আপত্তি নেই যদি তোমরা করো। হ্যাঁ, এই স্যার এখন 2 জাভেদ, নাম্বার প্রবলেমটাতে কি ছিল যে স্যার স্যার কে অবজেক্ট আমার চুজ করতে হবে যার মধ্যে থেকে যা থাকবে যে n টা ডিফারেন্ট কাইন্ডস এর মধ্যে থেকে। তার মানে হচ্ছে যে n টা অবশ্যই ছোট। তো স্যার এখন n কেন এন বলা ছোট? হয়েছে যে কারণ স্যার কে চুজ করতে হবে n থেকে, এবং n টা ডিফারেন্ট সবগুলোই থাকতে হবে, যেহেতু বলা ছিল যে ইচ কাইন্ডই থাকতে হবে সেখানে। ও, So, সমান অথবা ছোট অবশ্যই। কাইন্ড, হ্যাঁ, তুমি যদি এন ডিফারেন্ট কাইন্ড ধরো, হ্যাঁ তাহলে ঠিক আছে। এক একটা কাইন্ডের অনেকগুলা জি স্যার। দাঁড়াও, এখানে কি আমি কোনো গ্যাঞ্জাম পাকাইছি? আর objects of n different kinds if we must select at least one object of each kind. Okay, so মানে তোমার প্রশ্ন তাইলে আসলে কোন টাইপের কতগুলো অবজেক্ট আছে এই জিনিসটা ডিফাইন করে দেওয়া উচিত নাকি? স্যার এখন এটা কি আমাদের অবশ্যই তো ফিনিট, তাই না? এনও অবশ্যই আমার জন্য নির্দিষ্ট থাকবে এবং কেও তো নির্দিষ্ট থাকবে। এখন স্যার এটাকে আমি এখানে সম্ভবত ইকুয়েশনে আমি কিছু একটা রাখলে মিস স্যার। করছি, ঠিক আছে, এটা আমি চেক করবো না। আচ্ছা স্যার। এই কোশ্চেনটা সম্ভবত একটু মডিফাই হবে, আমি আর একটু চেক করে তারপরে আপডেট করা লাগলে করে দিব না, আর কোনো ক্লারিফিকেশন দরকার পড়লে দিয়ে দিব না। আচ্ছা স্যার। ডেডলাইন এক্সটেন্ড করতে বলছিল, ডেডলাইন এক্সটেন্ড করে দিলাম। যাক, ডান। ওকে, স্ক্রিন তো মনে হয় শেয়ার করছি না? জি স্যার। টাইটেল দেখতেছো, আমরা কি শুরু করব আজকে? আমাদের কংক্রিট ম্যাথমেটিক্স এর পার্ট মোটামুটি যা যা টাচ করা দরকার ছিল বা সিলেবাসে যা ছিল মোটামুটি টাচ করা হয়েছে। আমি বলবো না যে ভালো মতো সবকিছু কভার করা হয়েছে, সবকিছুরই বেসিক ধারণা দেওয়া হয়েছে আর কি। পরে টাইম থাকলে হয়তো কিছু কিছু টপিক আরো এক্সটেন্ড করবো। তো আমরা বলছিলাম যে এই কোর্সে টোটাল দুইটা পার্ট, একটা কংক্রিট ম্যাথমেটিক্স এর পার্ট আর একটা হচ্ছে প্রবাবিলিটি মডেলস এর পার্ট। তো প্রবাবিলিস্টিক যে মডেলগুলি আছে ওই মডেলগুলি সম্পর্কে জানার আগে
আই ওয়ান্ট মেক শিওর যে তোমরা বেসিক প্রবাবিলিটি সম্পর্কে জানো। আমার মনে হয় 9-10 ছিল প্রবাবিলিটি। জি স্যার। তার মানে 9-10 আর ইন্টারমিডিয়েটে কিছু কিছু করছো, তারপরে কি করছো? জি স্যার, এখনো করতেছি স্যার। এই প্রবলেম সলভিং এ তো স্যার খুব। ওকে, ওইটা ওইটা তো আসলে জেনারেলাইজড অ্যান্সার হবে না, কারণ সবাই নিশ্চয়ই প্রবলেম সলভিং করে না। সো ওভারঅল মানে তোমরা বেসিকটা জানো, এটা আমি ধরে নিচ্ছি। বাহ, মানুষজন দেখি ভালোই পারছে। ওকে, দ্যাটস গুড। স্যার অন্য দিনের তুলনায় আজকে যথেষ্ট। হ্যাঁ, আমরা আজকের ক্লাসে মেইনলি পুরাতন নলেজ গুলাকে আর একটু রিকল করব, এবং যদি ওখানে কোনো ফাঁক ফোকর থেকে থাকে আমরা একটু ঘষা মাজা করা ট্রাই করবো আর কি। তো আমি কিছু কথা মনে হয় আগে বলে নিলে সুবিধা হবে। ধরো অনেকের কাছেই এই জিনিসটা আসলে অনেক কনফিউজিং লাগে যে ওকে আমি কি করতেছি না করতেছি। আবার অনেক সময় অনেক ফ্যান্সি ফর্মুলা থাকে প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে একরকম হবে, ফর্মুলায় বসাইতে গেলে দেখা যায় আরেক রকম হয়ে যায়, গ্যাঞ্জাম একটা পাকে। তারপরে কোনোটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পারি না যে আমি আমি ঠিক বলছিলাম নাকি ফর্মুলায় ফেলার পরে ঠিক হয়েছে নাকি কোন জায়গায় কি করছে, আই ডোন্ট নো। তো প্রবাবিলিটি নিয়ে কাজ করার সময় এই জিনিসগুলা বেশ ভালোই কনফিউশন পাকায়। তো এই ধরনের কনফিউশন ফেস করছো না তোমরা? অনেক সময় অনেক ধরনের শর্ত আরোপ করা হয়, এই শর্তে কি হবে ওই শর্তে কি হবে, the whole thing is confusing মনে হয় আর কি। তো আমি যদি তোমাকে সিম্পলি বলি, আবার অনেক সময় বলে যে আমি যখনই বলতেছি প্রবাবিলিটি দিস শুড বি বিটুইন দিস, যদি এখানে আমি 25% লিখি প্রবাবিলিটি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এই টাইপের অনেক জিনিসপত্র প্রচলিত আছে। মানে এগুলা নিয়ে আমরা এতটাই বদার করি যে অ্যাকচুয়াল কনসেপ্ট যেটা ওটা থেকে আমরা দূরে সরে যাই। মানে আমরা প্রবলেম সলভ করতে না পেরে এগুলা নিয়ে মারামারি করি আর কি। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাইতেছি যে এই সবকিছুই হচ্ছে একটা কনভেনশনাল অ্যাপ্রোচে আগানোর জন্য এগুলা তৈরি করা হয়েছে। সাপোজ আমি 25% যদি বলি, এটার মানে কি আসলে? এটা 100-তে 25। তো এটা কিন্তু অবভিয়াসলি এই রেঞ্জের মধ্যে, তাই না? আমি যদি বলি ওকে এটা ঘটার প্রবাবিলিটি হচ্ছে 25%, আমার মনে হয় না এখানে খুব বেশি ভুল কিছু বলে ফেলবো আর কি। তো এইসব জিনিসপত্র নিয়ে আমরা না ঘাটায় আমরা জাস্ট দেখবো যে কনসেপচুয়ালি কিভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করা লাগে। তারপরে অবশ্যই কিছু ফর্মালাইজেশন আসবে, কি বলে, পরে যদি অনেক কিছু ক্যালকুলেট করা লাগে, কিছু ফর্মাল অ্যাপ্রোচে যদি আগাই, কিছু ম্যাথমেটিক্যাল নোটেশন যদি ইউজ করি, পরে কাজকর্ম করতে সুবিধা হবে। তো আমি একেবারে প্রথমেই জিজ্ঞেস করতেছি যে ধরো তোমার কাছে একটা টস আছে, একটা কয়েন আছে, সরি, তুমি কয়েনটা টস করবা। হেড পড়ার প্রবাবিলিটি কত? হাফ স্যার, 1/2। প্রবাবিলিটি হেড হওয়ার হচ্ছে 1/2। কেন? স্যার অনুকূল ঘটনা আছে দুইটা, আর স্যার ঘটতে পারে দুইটা, আর স্যার অনুকূল ঘটনা দুইটা স্যার, এখানে ওখানে ওখান থেকে একটা হেড পাওয়ার পসিবিলিটি 1/2 স্যার। দুইটার হোয়াট ডু ইউ মধ্যে মিন একটা বাই হইলো অনুকূল সম্ভব। ঘটনা?
হেড স্যাম্পল উঠতে পারে, স্পেস টেল দুইটা উঠতে আছে পারে স্যার। স্যার। তোমার কথা মতো যদি যাই তাহলে আসলে অনুকূল ঘটনা একটা, ঘটনা ঘটতে পারে টোটাল দুইটা, এর মধ্যে অনুকূলে আছে একটা, মানে অনুকূল হেড ঘটনা একটা, জি স্যার। আসবে অ্যাকচুয়ালি একটা। ওকে, দিস ইজ দ্য অনলি বেসিক ইউনিট টু নো প্রবাবিলিটি প্রবলেম সলভ করার জন্য, যে টোটাল ঘটনা কয়টা, টোটাল ঘটনা, ঘটনার ইংরেজি কি আমি জানি না। স্যার আর প্রবাবল স্পেস শুনে এখানে হচ্ছে অনুকূল, দ্বারাও বাংলায় লিখি, মোট ঘটনা এর মধ্যে অনুকূল ঘটনা কতগুলি আছে। এরে ভাই, যুগ যুগ পরে বাংলা লিখতেছি মনে হয়। এটাই একমাত্র ফর্মুলা প্রবাবিলিটি ক্যালকুলেট করার, কমন সেন্স এই জিনিসটা বলে দেয়। বাকি যত কিছু আসছে সবগুলা এই জিনিসটাকেই ভালো মতো প্রতিষ্ঠিত করার জন্য তৈরি করা। তো আমরা কিছু ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সাম্পল দেখবো, এক্সাম্পল গুলি দেখলেই আসলে আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কোন ক্ষেত্রে কোন ঘটনা কেন ঘটতেছে। ওকে, এবার আমি আরেকটা প্রশ্ন করলাম, যে তোমার কাছে কয়েন আছে দুইটা, তুমি দুইটা কয়েনকে টস করলা, এখন যদি বলি যে দুইটাতেই হেড পড়ার প্রবাবিলিটি কত? So 2/4 হাফ হবে 1/4 স্যার। একজন বলতেছে 2/4, একজন বলতেছে 1/4, কোনটা নিব, কোনটা সঠিক অ্যাকচুয়ালি? So 1/4 স্যার, দুইটাতেই 1/4। ওকে, যে 2/4 বলছিল সেও এখন ভোট দিছে 1/4 এ। কেন 1/4? স্যার হেড হেড এক ক্ষেত্রে উঠতে পারে স্যার। তো টোটাল ঘটনা ঘটতে পারে এই চারটা, দুইটাতে হেড, একটাতে হেড একটাতে টেল, এবং অপোজিট দুইটা আর কি। তো এই চারটার মধ্যে আমরা যেটা চাইতেছি সেটা এক কেসেই ঘটতে পারে। তো এইগুলা জাস্ট একেবারে এলিমেন্টারি আলাপ আলোচনা, এইসবগুলো সম্পর্কে তোমরা খুব ভালো মতোই জানো। এবার এক্সাম্পলটা ধরো একটু চেঞ্জ করি। তোমার কাছে দুইটা ডাইস আছে, ডাইস মানে তো বোঝো, ছক্কার গুটি। ওই দুইটা ডাইসকে তুমি রোল করলা, তোমাকে যদি বলা হয় যে দুইটা ডাইসেই জোর নাম্বার পড়ার প্রবাবিলিটি কত, সেটা কত হবে? তো এখানে টোটাল ঘটনা কটা? 36টা, 36। 36টা, এর মধ্যে জাস্ট আমাদের কাউন্ট করতে হবে যে কতগুলা পেয়ার আছে যেগুলোর দুইটা নাম্বারই জোর। 1/4 হবে। ওকে, 1/4 তুমি বলতে চাইতেছো, তার মানে 9/36। জি স্যার। 9টা আছে এরকম, এটা আসলে কাউন্ট করলে বোঝা যাবে, আসলে কাউন্টও করা লাগবে না। এটা হচ্ছে এই 6টার মধ্যে জোর আছে কারা কারা? 1 2 3, সিমিলারলি এখানেও আছে 1 2 3। সো এই তিনটা তিনটা মিলে পেয়ার তৈরি করতে পারে 9টা, সো 9/36। ওকে, এবার তোমাকে বললাম এই সেম
ইয়াতে অ্যাট লিস্ট একটা 6 থাকবে কতগুলাতে? যে ঘটনাগুলি ঘটতে পারে, সাপোজ 1-1 পড়তে পারে, 2-3 পড়তে পারে, 4-2 পড়তে পারে, হোয়াটএভার। সো এই যে জোড়াগুলো আছে, এই জোড়াগুলোর মধ্যে লিস্ট একটাতে 6 থাকবে, এরকম কতগুলা? স্যার 11/36। ওকে, তুমি জাস্ট কাউন্ট করছো নাকি কতগুলো আছে যেগুলাতে লিস্ট একটা 6 আছে? জি স্যার। সো এই যে খেয়াল করে দেখো যে এখানে পাবা 6টা, এখানে পাবা 6টা, টোটাল 12টা, এর মধ্যে এটা 2 বার আসছে, সো টোটাল আছে 11টা। আর এর মাঝখানে যতগুলি আছে এর মধ্যে কিন্তু কোনো আসলে নাই, 6 নাই যতগুলা পেয়ার পসিবল তার মধ্যে। এবার আমরা একটু ফর্মালি ডিফাইন করব জিনিসগুলোকে, যে কোনটাকে কি বলে। এই যে আমরা বলতেছি টোটাল ঘটনা কয়টা, এটার একটা কনভেনশনাল নেম আছে, এটাকে বলে স্যাম্পল স্পেস। আর এই যে আমরা বলতেছি যে একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি কত, এই যে ঘটনাগুলি আছে এই ঘটনাগুলিকে বলে এক একটা ইভেন্ট। ধরো 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসটা একটা ডাইসের জন্য। কি কি ঘটনা ঘটতে পারে? আইদার 1 করতে পারে, 2, 3, 4, 5, 6 এইগুলি উঠতে পারে। তো এখন কেউ কি বলতে পারবা যে এখান থেকে কতগুলা ইভেন্ট আমরা তৈরি করতে পারি? টু টু দি পাওয়ার 6। কেন? স্যার এতগুলা ভাবে আমরা ভাগ করতে পারি বা পিক করতে পারি। কেউ কি কোনো অবজেকশন জানাইতে চাও? সে স্যার আসলে যেটা বলছে ইনফিনিটি যে n সংখ্যক সেট গঠন করা যাবে স্যার এই সেট থেকে। ওকে, তার মানে তোমরা ইভেন্ট তো দুজনই ডিপেন্ড বলতেছো। করে। হ্যাঁ বলো। ইভেন্ট তো স্যার যে কোয়েশ্চন কর্তার উপর নির্ভর করে স্যার, কারণ সে কিভাবে কি জানতে চাইতেছে। হ্যাঁ, তো আমরা আসলে এখানে ডিফাইন করতে চাচ্ছি এভাবে যে কতগুলা ডিফারেন্ট ঘটনা ঘটানো পসিবল, মানে কতগুলা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন হইতে পারে। এখন সাপোজ কোশ্চেন গুলাকে আমরা কাউন্ট না করে আমরা অ্যান্সার গুলাকে কাউন্ট করব। বুঝছো? ধরো একজন বলল যে এখানে যে ডাইসটা পড়বে ওটা 6 এর মাল্টিপল হওয়ার প্রবাবিলিটি কত? সো বুঝতেই পারতেছো, অপশন আছে একটাই, 6 পড়তে হবে। আবার আরেকজন কোশ্চেন করলো যে ওই যে নাম্বারটা পড়বে সেটা 2 এবং 3 এর মাল্টিপল হওয়ার প্রবাবিলিটি কত? ওইটার অ্যান্সারও কিন্তু 6ই আসতেছে। তো দে আর দ্য সেম ইভেন্টস। আমরা এই দুইটাকে সেম ইভেন্ট কাউন্ট করব। সো আলটিমেটলি যেটা আসতেছে যে এটার যতগুলা সাবসেট বানানো পসিবল ওই সবগুলাই আসলে ইভেন্ট। সো ওই হিসেবে এই অ্যান্সারটা ঠিকই আছে যে নাম্বার অফ সাবসেটস যেহেতু টু টু দি পাওয়ার 6, 6 লেন্থের জন্য এতগুলা ইভেন্ট বানানো পসিবল। এখন এই যে এক একটা ইভেন্ট, ধরো আমি বললাম একটা ইভেন্ট, এটাতে আছে মনে করো 2, 4, 6। এর মানে কি? এই ইভেন্টটা আমি কিভাবে ঘটাইতে পারি?
তা সব সব জোড় জোড় সংখ্যা সংখ্যা হবে মানে আমি অথবা 2 এর মাল্টিপল হবে। ওকে, সো খেয়াল করে দেখো আমি কিন্তু ডাইসটাকে রোল করতেছি একবার, রাইট? আমি যদি বলি যে ডাইসটাকে রোল করার পরে জোড় সংখ্যা আসার প্রবাবিলিটি কত, তো তুমি সিম্পলি বলতে পারো যে এই ইভেন্টটা অকার করতেছে তখন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইভেন্টের যে এলিমেন্ট গুলি আছে ওগুলি একসাথে ঘটবে না কখনো। একটা ইভেন্ট ঘটার মানে হচ্ছে এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে তার যে কোনো একটা ঘটবে, আইদার 2 অর 4 অর 6 অর অন্য কিছু যদি থাকে, ঠিক আছে? সো ইভেন্টের ডেফিনেশনটা হচ্ছে এরকম। এখন ধরো কয়েন টসের মধ্যে ছিল হেড আর টেইল, এটা ছিল আমাদের স্যাম্পল স্পেস। আমরা যদি বলি যে হেড পড়ার পসিবিলিটি কত, সেটার ইভেন্টটা হচ্ছে এটা, বা যদি বলি টেইলের পসিবিলিটি কত, সেটার ইভেন্টটা হচ্ছে এটা। তো এবার যদি আমরা বলতে চাই যে এরকম করে যদি বলি একটা ইভেন্ট মনে করো ই আর একটা ইভেন্ট মনে করো এফ, এই দুইটাকে আমরা এরকম ভাবে লিখতে যেতেছি। তো এটা ই হচ্ছে এটা ধরো 2 4 6, আর এফ হচ্ছে ধরে নাও কত বলা যায়, ধরো 2 3 5। এফ এর ইভেন্টটা কিরকম এখান থেকে কি আইডিয়া করা যায় যে 2 3 5 যদি হয় এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি একটা ইন্টেনশন নিয়ে আসলে 2 3 5 লিখছি, সেই ইন্টেনশনটা কি? প্রাইম নাম্বার স্যার। ওকে, গুড। সো আমি যদি এভাবে বলি যে আমি একটা ডাইস রোল করব, যে নাম্বারটা আসবে সেটা ইভেন অথবা প্রাইম হওয়ার প্রবাবিলিটি কত। সো আমি যে ইভেন্টটা ঘটাতে চাচ্ছি সেটা, সেই ইভেন্টটা অ্যাকচুয়ালি কি, ইভেন অর প্রাইম হতে হবে। দ্যাট মিন্স 2 3 5 4 6 এই দুইটাতে যারা আছে ইউনিয়ন করলে যারা আসে তারা হচ্ছে আমার পসিবল আউটকাম, রাইট? সো এই কারণে এখানে এই জি স্যার। ইউনিয়নের মতো লেখা হয়েছে। আবার যদি বলতাম উল্টাটা যে প্রাইম এবং ইভেন হবে, তখন কি হতো? দুইটাতেই থাকতে হবে, রাইট? এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে। তো এই দুইটাতেই আছে এরকম এলিমেন্ট গুলো আমরা কেমনে বের করি? এই কাজ করি। ইন্টারসেকশন। সো তখন আসতো জাস্ট 2। 2 এবার অনেক সময় বলে না, ধরো এটা হচ্ছে একটা ইভেন্ট, এটা হচ্ছে একটা ইভেন্ট, এটা হচ্ছে জোড় হওয়ার ইভেন্ট, এটা হচ্ছে প্রাইম হওয়ার ইভেন্ট। তো আমরা কনভেনশনালি এরকম অনেক সময় শুনে আসছি যে যদি অর থাকে তাহলে প্রবাবিলিটি আমরা যোগ করে দিব। সো আমরা যদি জানি যে ইভেন হওয়ার প্রবাবিলিটি কত, ইভেনের প্রবাবিলিটি কত 3/6, আর প্রাইমের প্রবাবিলিটি কত,
এটাও 3/6। এখন যদি আমি প্রশ্ন করি যে ইভেন অথবা প্রাইম হওয়ার প্রবাবিলিটি কত, তুমি যদি যোগ করে দাও সিম্পলি, তাহলে কি হচ্ছে? আমরা একটু আগে আসলে দেখছি যে এই বেচারা 6 তো বাদ যাবে না, 6 না, কে বাদ যাবে? 1 বাদ যাবে। তাই না? জি স্যার। মানে আমরা কি এই জিনিস জানি নাকি যে ওই যে অর অর করতে বললেই আমরা চোখ বন্ধ করে যদি যোগ করে দিই দুইটা প্রবাবিলিটি, তাহলে কি হবে? না স্যার। ঝামেলাটা কই ঘটছে এখানে? স্যার 2 কমন পড়ে গেছে। স্যার কমন যে 2 আছে। ওকে, তাহলে আমাদের করতে হবে কি? স্যার কমনটা বাদ দিতে তাই তো, এই হবে। কমনটা বাদ দিতে হবে স্যার। এই যে ইনক্লুশন এক্সক্লুশন রুলের মধ্যে। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি ঘটছে যেটা, বুঝতেই পারতেছো, প্রথম সেটের মধ্যে একবার 2 ছিল, পরের সেটের মধ্যে আরেকবার 2 ছিল, তো দুইটাকে যখন যোগ করছি ওই 2 এর প্রবাবিলিটিটা 2 বার যোগ হয়েছে। তো আমরা 2 এর প্রবাবিলিটিটা যদি বাদ দিয়ে দেই তাইলেই হচ্ছে। তো এই, তো প্রশ্ন হচ্ছে এখন তাইলে আবার যদি তুমি হেড টেল এর কথা চিন্তা করো, যদি বলি যে একটা ইয়ে হচ্ছে ইভেন্ট হচ্ছে হেড পড়বে আর একটা ইভেন্ট হচ্ছে আহ এটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে টেল পড়বে। তো এখন যদি তোমাকে আমি বলি যে হেড পড়ার প্রবাবিলিটি কত আর অথবা টেল পড়ার প্রবাবিলিটি কত, তখন যদি তুমি যোগ করে দাও তখন কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে ঝামেলাটা কি হচ্ছে যে একবার ঠিক আছে আর একবার ঠিক নাই, কখন আমরা ধরবো কারণ যে ঠিক ওইগুলা আছে কখন ইন্ডিপেন্ডেন্ট। ধরবো ঠিক নাই? এখানে হেড টেলের একটা ওইগুলা স্যার কনসেপ্ট আসে এরকম, যদি দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মানে হচ্ছে একটা ইভেন্ট আর একটা ইভেন্ট এই দুইটার মধ্যে কোনো কমন নাই, কমন কোনো এলিমেন্ট নাই, যদি না থাকে তাইলে আমরা সিম্পলি যোগ করে দিলেই হবে, কারণ ওই কমন গুলাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসতেছে না এখানে। তো যেহেতু এখানে হেড এই এই সেট এবং এই সেটের মধ্যে কোনো কমন নাই সেহেতু আমরা ইজিলি যোগ করতে পারছি। আর আগেরটাতে 2 কমন ছিল, সো তখন একটু ঝামেলা করছে। তো যোগ আমরা চোখ বন্ধ করে তখনই করতে পারবো যদি সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। আমি এই টোটাল জিনিসটাকে আসলে বাদ দিতে চাচ্ছি, কারণ এই আমরা যদি জেনারেলাইজড একটা জিনিস দেখি, আমরা যদি এখানে ওই ইয়াটা বাদ দিতেও চাইতাম যে কমন কতগুলো আছে, বাদ কত যেত আসলে? দুটোর মধ্যে কমন কেউ নাই। তো আমরা যদি জিনিসটাকে জেনারেলাইজড করে ফেলি তাইলে আসলে ওই কোশ্চেনটা আসতেছে না। তো এবার আরেকটু বড় পরিসরে যদি চিন্তা করি, ইভেন্ট মনে করো 2টা না, ইভেন্ট আছে অনেকগুলা, এটাকে যদি ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে মনে হয় বুঝতে একটু সুবিধা হয়। যে এটা ছিল সাপোজ ই এর ইভেন্ট, এটা ছিল এফ এর ইভেন্ট, আমরা যখন যোগ করছিলাম এই দুইটা, এই মাঝখানের অংশটা 2 বার কাউন্ট হয়েছিল, ই এর জন্য একবার কাউন্ট হয়েছে, মাঝখানের অংশটা এফ এর জন্য আরেকবার কাউন্ট হয়েছে, আমরা একবার বাদ দিছি, এই পার্টিকুলার অংশটা হচ্ছে ইএফ, দুইটাতেই আছে এমন। তো এবার ধরো তোমাকে বলা হইলো এন সংখ্যক ইভেন্ট আছে, এইগুলার প্রবাবিলিটি কত হবে? মানে এই সবগুলা ইভেন্টের ইউনিয়নের প্রবাবিলিটি।
বলতে পারবা কেউ? ইমন? স্যার সবগুলা প্রবাবিলিটি আলাদা আলাদা যোগ মাইনাস তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি। তার মানে না স্যার, না স্যার, P1 সবগুলা স্যার, এখানে তো অনেকগুলা ইন্টারসেক্ট পয়েন্ট থাকবে স্যার, যদি E1 E2 এরকম n পর্যন্ত থাকে স্যার। কি ঘটবে তাহলে? ওকে, আমি সবগুলা যোগ তাই করলাম, কতগুলা যোগ যোগ করার দিতে পরে হবে? কিছু ইন্টারসেকশন হয়েছে, ওগুলারে বাদ দিব। কারে বাদ দিব? দেখো আমরা একটু ধাপে ধাপে আগাই। মনে করো 2টার জায়গায় 3টা ছিল, মনে করো এটা E1, এটা E2 আর এটা E3। তাইলে আমরা কি করতাম? এই তো E1 E2 কমন যেটা আছে ওইটা বাদ দিব স্যার, E1 তো E3। আমরা যদি 3টা যোগ করি, ধরে নাও এগুলা সবগুলোর প্রবাবিলিটি, 3টা যোগ করার পরে এই যে সবুজ অংশটা, সবুজ অংশটা কয়বার আসছে? 2বার। এই নীল অংশটা আসছে 2বার, এই লাল অংশটা আসছে 2বার। এবং খেয়াল করে দেখো এই মাঝখানের অংশটা কিন্তু, এটা কয়বার আসছে? 3বার আসছে না? 3টার জন্য। জি স্যার। তো এখন যদি আমাদের বাদ দিতে হয়, বাদ আমরা কাকে কাকে দিব? আগে ওই ইন্টারসেকশন গুলো 2বার করে আসছিল বলে ইন্টারসেকশন বাদ দিয়ে দিছিলাম। এখন আমরা যদি ইন্টারসেকশন বাদ দিতে চাই, তাহলে প্রথমে এই নীল অংশটার ইন্টারসেকশনটা যদি বাদ দেই, নীল অংশটার ইন্টারসেকশন মানে কি? পি অফ E1 E2 এর ইন্টারসেকশন, রাইট? আবার যদি এই সবুজ অংশটা বাদ দিতে চাই একবার, তো বাদ যাবে কে? E1 E3। আর যদি লাল অংশ বাদ দিতে চাই তাহলে বাদ যাবে E2 E3। তো এই যে 3টা বাদ দিলাম, বাদ দেওয়াতে কি কোনো ঝামেলা তৈরি হয়েছে? জি স্যার। কি ঝামেলা তৈরি হয়েছে? স্যার মাঝখানেরটা ওই যে ছোট অংশটা একবারে বাদ পড়ে গেছে। একবারে বাদ পড়ছে বলতে এটা একদম নাই হয়ে গেছে, কারণ এই যে জি স্যার। 3টা পেয়ারের ইন্টারসেকশন বাদ দেওয়ার পরে